হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি অপূর্ব সরকার। তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ইউটিউবা টিউটোরিয়ালে। আহ, বেশ কয়েকদিন ক্লাস আনতে না পারার জন্য খুব দুঃখিত। আমি তোমাদের আজকে ভৌতবিজ্ঞান এর প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এর কিছু পার্ট আমরা করেছিলাম, যার মধ্যে গ্রিন হাউস গ্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ধ্বংস, ওজোন স্তর সৃষ্টি, এসব কিছু আমরা বুঝেছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে শক্তির যথাযথ ব্যবহার, রেশনাল ইউজ অফ এনার্জি। আমি সাঁতরা যে ভৌতবিজ্ঞান বই ক্লাস 10 সেখান থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ লাইন ধরে প্রত্যেকটার মানে সহ লাইন এর ব্যাখ্যা সহ তোমাদের বোঝাবার চেষ্টা করব। আশা করি সবাই বুঝবে, শুনবে এবং আশা করি এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকেই খুব উপকারী হবে, অবশ্যই এই আশা আমি রাখছি। তো শক্তির যথাযথ ব্যবহার, এই যে টপিক, এখানে আমরা কি পড়ব, কি আছে। দেখো, শক্তি বলতে কি বোঝাচ্ছে আর যথাযথ ব্যবহার বলতেই বা কি বোঝাচ্ছে। শক্তি আমরা পৃথিবীতে যা দেখতে পাই, যা রয়েছে, তার মূল উৎস আমরা জানি সূর্য। এই সূর্যর ফলেই যত রকমের শক্তির আবির্ভাব হয়েছে এবং ধীরে ধীরে এই যে শক্তি তা কি বলেছে, মানব সভ্যতার অগ্রগতি তথা স্থিতিশীল উন্নয়নে শক্তির ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ মানব সভ্যতা যত এগোচ্ছে ততই এই স্থিতিশীল উন্নয়নে, অর্থাৎ যে উন্নয়ন এর দিকে আমরা এগোচ্ছি, তার শক্তির একটা ভূমিকা অবশ্যই রয়েছে। প্রকৃতিতে শক্তির মূল উৎস সূর্য হলেও সেই বিপুল শক্তির সামান্য অংশই এখন আমরা ব্যবহারে সক্ষম হয়ে উঠেছি। অর্থাৎ সূর্য থেকে যত যে শক্তিগুলো উৎপন্ন হয়, যতটা সৃষ্টি হয়, তার কিছু অংশই আমরা ব্যবহার করতে পারি বা কিছু অংশের কারণেই আরও বিভিন্ন বিভিন্ন যে শক্তি বা চিরাচরিত প্রাকৃতিক বিভিন্ন যে শক্তিগুলো রয়েছে তার ব্যবহার আমরা করতে পারি। তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অন্যান্য সহজলভ্য প্রাকৃতিক শক্তি বা চিরাচরিত শক্তি উৎসগুলি থেকে শক্তি ব্যবহার করি। এগুলির মধ্যে প্রধান উৎসগুলি হলো জীবাশ্ম জ্বালানি ও জলবিদ্যুৎ শক্তি। এটা হচ্ছে প্রধান ব্যবহার। তো জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম কথাটাকে ভাঙতে গেলে আমরা পাবো জীবের অশ্ব, ঠিক আছে? অর্থাৎ জীবের শেষ ভাগ, জীবের অশ্ব, জীবের অশ্ব। এই জীবাশ্মকে ভাঙতে গেলে পাচ্ছি আমরা জীবের অশ্ব, অর্থাৎ জীবের যে শেষ ভাগ। কি বলেছে, প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ প্রকৃতিতে যে বিপর্যয় দুর্যোগগুলো ঘটে, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় বলা হয়, যেগুলো নিজে থেকেই প্রকৃতিতে ঘটতেই থাকে, ঘটেই চলেছে আদিকাল থেকে। তাদের কারণে বলছে উদ্ভিদ ও প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে, অর্থাৎ লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে এই উচ্চ চাপ, অর্থাৎ চাপের কারণে, অত্যাধিক চাপের কারণে, অত্যাধিক তাপের কারণে এবং ব্যাকটেরিয়া দ্বারা এরা কি হয়েছে, ব্যাকটেরিয়া দ্বারা বিভাজিত হয়েছে বা ব্যাকটেরিয়া দ্বারা এই জীবের পচন ঘটে। পচন ঘটে ও তা ক্রমশ রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিতে পরিবর্তিত হয়। এদের জীবাশ্ম জ্বালানি বলে। তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝলাম? জীবাশ্ম জ্বালানি বলতে বুঝলাম যে বহু বছর ধরে বা লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে আদিকালে যে প্রাণী, উদ্ভিদ যা ছিল সব কিছুই মাটির চাপে বা বেশি তাপে এবং ব্যাকটেরিয়া দ্বারা তাদের পচন ঘটেছে। পচন ঘটার পরে রাসায়নিক বিক্রিয়া পরিবর্তিত হয়েছে এবং তার ফলে বিভিন্ন রকমের জ্বালানি তৈরি হয়েছে, যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। এই সকল কিছুকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এবার স্থিতিশীল উন্নয়নের শক্তি উৎসের ব্যবহার কি? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? এই যে আমাদের যে পরিবেশ সভ্যতা, বর্তমান সভ্যতা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগোচ্ছে বা ধীরে ধীরে আমরা উন্নত হচ্ছি বা উন্নয়নের দিকে এগোচ্ছি। এই যত উন্নয়ন হচ্ছে বা যতই আমরা সভ্যতার এগিয়ে চলেছে, ততই কিন্তু শক্তির ব্যবহারও বেড়েছে বা বাড়ছে বা আ ম ১-২০০ বছর থেকে সেটা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়।
জ্বালানির তাপন মূল্য বলতে কি? এখন ধরো অনেক প্রকারের আমরা জ্বালানি ব্যবহার করি। সেখান থেকে তো সমান পরিমাণে তাপ উৎপন্ন হয় না। একই পরিমাণ যদি একই থেকেও থাকে, তাহলে কিন্তু সেখান থেকে তাপ উৎপাদন হবে না। যেমন ধরো একটা কাঠকে যদি ১ কেজি কাঠ আর ১ কেজি পাটকাঠি যদি আমরা পোড়াতে যাই, তাহলে একই রকম তাপ দেবে না। একই রকম তাপের পরিমাণটা একই রকম হবে না। তাহলে তাপের পরিমাণটা কতটা হবে, কিভাবে হবে? সেটাকেই বলেছে যে কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে, অর্থাৎ সম্পূর্ণ রকম যদি পুড়িয়ে দেওয়া যায়, একক ভর মানে কি? একটা নির্দিষ্ট পরিমাণ ধরা হয়েছে, বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এই এসআই একক মনে রাখবে অবশ্যই। এর এসআই একক হচ্ছে জুল পার কেজি। জুল পার কেজি বলা হয় এটাকে। এটা এসআই একক অর্থাৎ তাপন মূল্যের এসআই একক হচ্ছে জুল পার কেজি। এছাড়াও অনেকগুলো একক রয়েছে, যেমন জুল পার কেজি ও সিজিএস একক হলো ক্যালোরি পার গ্রাম। তাছাড়াও আরও কিছু একক রয়েছে, যেমন এছাড়াও অপর এককগুলি হলো কিলো ক্যালোরি, ঘনমিটার, এই সব কিছু। কিলো জুল পার কেজি, অর্থাৎ তোমাকে ৪ প্রকারেরই একক তোমাকে মনে রাখতে হবে। পাশে কিছু আমাদের একটা ছক রয়েছে। পাশে এখানে আমাদের ছক রয়েছে। সেই ছকে আমরা কি, কি দেখতে পাচ্ছি? সেই ছকে আমাদের কাছে কি রয়েছে? তো সেই ছকে দেখো লেখা রয়েছে অ্যান্থ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা, পিট কয়লা, ডিজেল, পেট্রোল বা গ্যাসোলিন বলা হয়ে থাকে, কেরোসিন এবং এলপিজি। এবার এই প্রথম যে ৪ টে নাম আছে এটা হচ্ছে কয়লা। এবার কয়লার মধ্যে সবচেয়ে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ভালো কয়লা কখন বলব? যখনই সেই কয়লার যে কার্বন, ওই কয়লার মধ্যে তো কার্বন রয়েছে, সেই কার্বনের পরিমাণ যদি 90 থেকে 98% হয়, 90 থেকে 98% যদি কার্বনের পরিমাণ বা কার্বন থাকে, তাহলে সেটাকে আমরা, বা সেখান থেকে তাপন মূল্য বা তার তাপন মূল্য সবচেয়ে বেশি দেখা যায়। কার্বনের পরিমাণ যত কমবে, তত তাপন মূল্যের পরিমাণও কমবে। যার মধ্যে কয়লা রয়েছে কি, সবচেয়ে পিট কয়লা সবচেয়ে ন্যূনতম বা সবচেয়ে কম যে তাপন মূল্য দেয়। সবচেয়ে বেশি তাপন মূল্য বা সবচেয়ে ভালো মানের কয়লা বলতে পারি সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। আর সবচেয়ে খারাপ মানের যদি কয়লা হয়ে থাকে সেটাকে বলা হয় পিট কয়লা। ঠিক আছে? তাছাড়াও কয়লা ছাড়া রয়েছে ডিজেল, যার তাপন মূল্য বলেছে ৪৪,৮০০ কিলো জুল পার কেজি। একক রয়েছে এটা কিলো জুল পার কেজিতে। এখানে সবকটা রয়েছে কিলো জুল পার কেজিতে। এলপিজি রয়েছে ৫০,০০০ কিলো জুল পার কেজি। নেক্সট যে টপিক সেটা বলছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করব কেন? কেন দরকার কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজন কেন পড়ছে? সভ্যতার বিকাশ ও অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের মাত্রাও বেড়ে গেছে। অবশ্যই দিন দিন যত যাচ্ছে, ততই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ছে। যেমন ধরো একটা সময়, আজ থেকে ১৫-২০ বছর আগে একটা বাড়িতে যতগুলো বাল্ব লাগতো তার সংখ্যাটা বেড়ে গেছে, যতগুলো ফ্যান লাগতো তার সংখ্যা বেড়ে গেছে। তো তার ফলে বিদ্যুতের খরচও বেড়ে গেছে। তাই এই শক্তি উৎপাদন বা সম্পদ অচিরেই যাতে নিঃশেষিত না হয়ে যায়, অচিরেই নিঃশেষিত মানে যাতে খুব তাড়াতাড়ি এই এত কিছু যে বিকাশ ঘটে চলেছে, তার ফলে আমাদের জীবাশ্ম জ্বালানির পরিমাণ কি হচ্ছে, যাতে শেষ না হয়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। আমাদের আগামী প্রজন্মকে যাতে বাসযোগ্য পৃথিবী দিতে পারা যায়। অর্থাৎ তারা যাতে, বা আগামী যে প্রজন্মগুলো আসবে তাদের জন্য যাতে কিছু জ্বালানি থাকে, অর্থাৎ যারা যাতে ব্যবহার করতে পারে, তার জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ খুবই প্রয়োজন। ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি বাঁচাতে হবে। জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ অর্থাৎ তার যে ব্যবহারগুলো কমাতে হবে, যে নিম্নলিখিত উপায়গুলির মাধ্যমে আমরা জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ করতে পারি। জীবাশ্ম জ্বালানিকে আমরা কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। যেমন বলছে অপচয় রোধের মাধ্যমে। অপচয় মানে কি? মানে নষ্ট করা, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করা। বিভিন্ন রকম আমরা কাজ করে থাকি। ফ্যান চালাই, না চালালে ফ্যান চালাতে থাকি, থাকলেও না থাকলেও বাল্ব জ্বলতে থাকে, ঘরে থাকলেও না থাকলেও, অর্থাৎ এগুলো হচ্ছে অপচয়। ব্যবহার নেই অথচ আমরা তার প্রয়োজন নেই অথচ তার চালিয়ে রেখে দিয়েছি, এরকমভাবে। উত্তোলন প্রক্রিয়া এবং ব্যবহার প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা। তাছাড়া বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানি ছাড়া যে বিকল্প শক্তিগুলো রয়েছে তার ব্যবহার বাড়াতে হবে। যেমন বলছে পরিবেশ বান্ধব বিকল্প। পরিবেশ বান্ধব মানে হচ্ছে যে পরিবেশের কোনো ক্ষতি করে না। যে সকল শক্তিগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশে এর কোনো ক্ষতি না করে তার ব্যবহার করা যায়।
তা বিকল্প শক্তির উৎসের ব্যবহার বৃদ্ধি করা ও নতুন উৎসের অনুসন্ধান, নতুন নতুন যাতে উৎস আরও পাওয়া যায়, অর্থাৎ নতুন নতুন শক্তির যাতে আবিষ্কার করা যায়, বিভিন্ন অপ্রচলিত, যেগুলো প্রচলিত, বেশি প্রচলিত নয়, বেশি প্রচলন নেই, এবং অপনুর্ভব শক্তি উৎসগুলির মধ্যে যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদির ব্যবহার বৃদ্ধি করা। এইসবের ব্যবহার বাড়াতে হবে। বাড়ানোর জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমলে তার আগামীতে জীবাশ্ম জ্বালানির বা আগামী প্রজন্মরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে পারবে। নেক্সট বলছে স্থিতিশীল উন্নয়নের ধারণা। সেটা কি? স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্ম, যারা আগামীতে আসবে, যে সকল যারা আগামীতে প্রজন্ম নেবে, তাদের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে। তারাও তো আমাদের মতোই, তাদের চাহিদা রয়েছে বা থাকবে। তারাও যাতে আমাদের মতো শক্তির ব্যবহার করতে পারে, জ্বালানির ব্যবহার করতে পারে। তো সেগুলো ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ বর্তমানে যারা আছে, বর্তমান যে প্রজন্ম রয়েছে, তারাও যাতে সেই চাহিদা পূরণ করতে পারে। সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের ৩টি প্রধান লক্ষ্য। এই সুস্থায়ী বা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলো কী ছিল বা কী রয়েছে? কি বলছে? পুনর্নবীকরণযোগ্য পুনর্নবীকরণযোগ্য মানেটা কি? পুনর্নবীকরণযোগ্য শক্তি, যোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার মানে হচ্ছে পুনরায় আ ও তৈরি করা যাবে এমন শক্তি। নবীকরণ মানে হচ্ছে নতুনভাবে পাওয়া যাবে পুনরায় নবীকরণযোগ্য শক্তির উৎস বা সম্পদ। এর সুস্থায়ী ব্যবহার। পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। নবীকরণের হারকে অতিক্রম না করে পৃথিবী প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান, অর্থাৎ পৃথিবীতে যত রকম সীমা রয়েছে তার মধ্যেই যাতে বর্তমান আ আ থাকে। ভবিষ্যতের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো। ভবিষ্যতে তা যাতে ব্যবহার করতে পারা যায়, পরিবেশ ঠিকমতো থাকবে। অর্থনৈতিকভাবেই যাতে তার কাজে লাগে। সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝাচ্ছে? দেখো, এইসব টপিকগুলো থেকে খুব একটা প্রশ্ন হয় না, ঠিক আছে? তো সে সকল জিনিস নিয়ে খুব একটা, এই টপিকগুলো নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই তোমাদের। এবং যারা অন্যান্য রাইটারের বইগুলো পড়ো, তার মধ্যেও একই জিনিসই আছে প্রায়, কিন্তু কিছু কথার মিল অমিল পাবে, সেম লাইন পাবে না। এটা প্রত্যেকে একটু বলে দিই যে অন্যান্য বই যাদের আছে, যেমন ধরো আমি সাঁতরা থেকেই পড়াচ্ছি। কারো কাছে প্রান্তিকের ভৌতবিজ্ঞান হতে পারে, কারো কাছে ভট্টাচার্য ব্রাদার্সের হতে পারে, কারো কাছে অন্যান্য আর রাইটারের পারুল আছে, আরও অনেক, বাণী সংসদ আছে। বিভিন্ন বই এর যে টপিক, সেটা এখন মোটামুটি একই রকম। কিছু কম, কিছু বেশি, এগুলো থাকবেই। তো যাই হোক, কথাগুলো বা জিনিসগুলো বুঝে গেলে সমস্ত বই পড়তে সুবিধা। ঠিক আছে? তো এই নেক্সট আমরা যে টপিকটা সেটাতে যাব, যেখানে বলছে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি ও বায়োমাস শক্তি এবং বায়োগ্যাসের ব্যবহার। এই সকল কিছুর ব্যবহারগুলো ২-৩টা করে পয়েন্ট আছে এবং খুব সহজ সহজ ব্যবহারগুলো রয়েছে। সেগুলো তোমাদের পড়তে হবে। তো কী বলছে দেখো, স্থিতিশীল উন্নয়ন বৃদ্ধি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য শক্তির ব্যবহার একান্ত আবশ্যক। শক্তির ব্যবহার কি? একান্ত আবশ্যক। অর্থাৎ যেহেতু চিরাচরিত শক্তি, চিরাচরিত মানে যেগুলো আগে থেকে চলে আসছে, যে সকল শক্তির ব্যবহারগুলো আগে থেকেই চলে আসছে, সেগুলোকেই বলা হচ্ছে চিরাচরিত শক্তি। যেমন কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলোকে বলা হচ্ছে চিরাচরিত শক্তি। যেমন জীবাশ্ম জ্বালানি বলে দিয়েছে। উৎস সীমিত, অর্থাৎ সীমিত মানে কি? এগুলো তো একটা সময় লক্ষ লক্ষ বছর ধরে এগুলো তৈরি হয়েছে। তবে এগুলো তো সারা জীবন বা কয়েকশো বছর, কয়েক হাজার বছর তো পাওয়া সম্ভব না। পেতে গেলে পুনরায় আবার প্রাকৃতিক দুর্যোগ হতে হবে। আবার গাছপালা, প্রাণী যা কিছু রয়েছে সবকিছু আবার মাটির নিচে চাপা পড়ে তাপের কারণে, চাপের কারণে, ব্যাকটেরিয়াদের কারণে আবার পচন ঘটতে হবে। তো তার জন্য লক্ষ লক্ষ বছর এবং প্রাকৃতিক দুর্যোগ দরকার। মানে বড় বড় ভূমিকম্প দরকার। তো সে সকল কিছু হয় না। তাই জন্য বলেছি সীমিত। তাই অচিরাচরিত শক্তি, অচিরাচরিত, যেগুলো চিরাচরিত নয়, যেগুলো ব্যবহার বেশি নেই, তথা বিকল্প শক্তির উৎসগুলির ব্যবহারের গুরুত্ব অনস্বীকার্য। নিচে এরূপ কিছু অচিরাচরিত শক্তির ব্যবহার উল্লেখ করা হলো। যেমন সৌরশক্তির ব্যবহার বলেছে। সৌরকোষ বলতে, এখানে সৌরকোষ বলতে বোঝাচ্ছে যে এক প্রকারের কোষ থাকে, যে কোষের
মধ্যে এক প্রকারের কোষ বা শেল রয়েছে, যে কোষগুলো ৩টি উপাদান দিয়ে তৈরি বা দ্বারা তৈরি। এই সৌরকোষের যে উপাদানটি, যে একটা গঠন, সেটা ৩টে জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে সিলিকন থাকে, যাকে SI দিয়ে প্রকাশ করে, আর্সেনিক থাকে এবং বোরন থাকে। এই ৩টে জিনিস মিলে বা এদের সহযোগে এই সৌরকোষ বা আলোক ভোল্টীয় কোষ এর সাহায্যে এর সাহায্যে কি বলেছে, সূর্যালোক থেকে বিদ্যুৎ সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ রান্নার কাজে ছোট যে পাম্পগুলো থাকে সেগুলো চালাতে ব্যবহার করে। রেডিও, টেলিভিশন অর্থাৎ টিভি, রেডিও ব্যবহার তো কমে গেছে। টিভি, টেলিফোন চালাতে, স্ট্রিট লাইট অর্থাৎ রাস্তার যে লাইটগুলো থাকে, সিগন্যালিং অর্থাৎ রাস্তায় যে সিগন্যালগুলো থাকে, রেড, ব্লু, ইয়েলো অ্যান্ড গ্রিন, যে সিগন্যালগুলো থাকে সেগুলো চালাতেও, এবং দেখতেই পাবে যারা আমরা যে হাই স্কুল এর আশেপাশে বা হাই স্কুল মাঠে যে ছোটো-মোটো সোলার লাইটগুলো দেওয়া থাকে, এবং বিভিন্ন জায়গাতে এখন সোলার লাইট চলে এসেছে, অনেকগুলো ক্যালকুলেটরে পাওয়া যায়। অনেক জায়গাতে এখন সোলার লাইট বা সোলার যে সিস্টেমটা, সৌরশক্তিকে কাজে লাগিয়ে চালানো, যন্ত্রপাতি চালানো, সেগুলোর আবিষ্কার বা তৈরি হয়েছে। সৌরশক্তির সাহায্যে শীত প্রধান দেশে, যে এলাকাগুলো বেশ ঠান্ডা, যেমন রাশিয়া, শীতপ্রধান এলাকা বা শীতপ্রধান দেশ বলা হয়, সাইবেরিয়া, এরকম যে দেশে গরম রাখা হয়, ঠিক আছে? তো ঘর গরম রাখার জন্য সৌরশক্তি বা সৌরকোষের ব্যবহার করা হয়। সৌরকোষের সাহায্যে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে, এই লাইনটা তোমরা অবশ্যই মনে রাখবে, যে সৌরকোষের সাহায্যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত বা পরিবর্তিত হয়, ঠিক আছে? তো সৌরশক্তি অর্থাৎ সৌরকোষের মাধ্যমে সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে বা কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে মনে রাখবে, সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? পরিবর্তিত করে সেই বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক সরঞ্জাম, যে বিভিন্ন রকম যে বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, এই বৈদ্যুতিক সরঞ্জামের জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে বায়ু শক্তির ব্যবহার। বায়ু শক্তি বা বায়ুর গতিকে কাজে লাগিয়ে, বায়ুর যে বেগগুলো হয় তার বেগকে কাজে লাগিয়ে, বায়ুর গতিবেগকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন বা যে তড়িৎ উৎপাদন করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে বায়ু শক্তি। তার ব্যবহারগুলো কি? বায়ু শক্তিকে কাজে লাগিয়ে উইন্ড মানে বাতাস, মিল মানে যেখানে বাতাসকে কাজে লাগিয়ে, টারবাইন বলে যে একটা যন্ত্র রয়েছে, সেটাকে ঘুরিয়ে বা অটোমেটিক ঘুরে বাতাসের কারণে যে ব্লেডগুলো থাকে, বায়ু কলে, ঠিক এরকমভাবে একটা গঠন। এখানে ৩খানা ব্লেড রয়েছে। এই গুলি বাতাসের কারণে ব্লেডগুলি ঘুরতে থাকে সবসময়। আর ঠিক এর পেছনে যন্ত্র রয়েছে, টারবাইন রয়েছে। সেই টারবাইন ঘোরে এবং যেখান থেকে জেনারেটর যুক্ত থাকে এর সঙ্গে। বায়ুশক্তির সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই করতে, জলসেচ ও জল তোলার কাজে ব্যবহার করা হয়। শস্য সংরক্ষণের জন্য গুদামের শীত তাপ, অর্থাৎ যে শস্য সংরক্ষণ করা হয় একটা জায়গাতে, একটা ঘরের মধ্যে, সেখানে যে ঘরটাকে ঠান্ডা রাখতে হবে সবসময়, শীতাতাপ যন্ত্র চালু রাখা হয়। বায়ুশক্তি জেনারেটরের সঠিকভাবে কার্যকর করার জন্য বায়ু প্রবাহের বেগ কমপক্ষে বা সর্বনিম্ন 15 কিলোমিটার/আওয়ার হওয়া উচিত। 15 কিলোমিটার/আওয়ার হওয়া উচিত, বা ঘন্টায় বায়ুর বেগ হতে হবে 15 কিলোমিটার কম করে, সর্বনিম্ন। তাহলেই বায়ুকল বায়ুকল ঘুরবে, কাজে লাগবে, এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে বা বিদ্যুৎ তৈরি হবে। নেক্সট বলছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তির ব্যবহার কি বলেছে? নদী, মোহনা বা খাড়ি অঞ্চলে প্রতিদিন জোয়ার ভাটা কি? যে সমুদ্রের ধার বা সমুদ্রের যে জল রয়েছে, আর চাঁদের বা আমাদের যে মুন বা চাঁদ রয়েছে, তার যে এক প্রকারের মহাকর্ষীয় বা অভিকর্ষীয় যে বল দ্বারা জল একবার ফুলে ওঠে, স্থানীয় স্থলভাগ বা স্থলভূমিগুলো প্লাবিত হয়। আবার একসময় জলগুলি বেশ আ আবার হলহলিয়ে সমুদ্রের দিকে নেমে পড়ে। এই জিনিসটা দিনে দুবার ঘটে, যেটাকে জোয়ার এবং ভাটা বলা হয়। এই জোয়ার ভাটাই বা এই যে জোয়ার ভাটার সময় জলের যে বেগ বা স্রোত তৈরি হচ্ছে, সেইটাকে কাজে লাগিয়ে
কি বলেছে, নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে জোয়ারের জল প্রবেশ করে এবং ভাটার সময় সেই জমা জল প্রবল বেগে আবার বেরিয়ে যায়। এই জলের স্রোতের বা জল স্রোতের এই গতিবেগের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় ও বিভিন্ন কাজে লাগানো হয়। বিজ্ঞানীদের মতে ভারতবর্ষে এই শক্তি থেকে প্রায় 8,000 থেকে 9,000 এমডব্লিউ বলতে মেগা ওয়াট, 8,000 থেকে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ বা বৈদ্যুতিক শক্তি উৎপাদন সম্ভব হয়েছে। নেক্সট বলছে ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তির ব্যবহার কি, বা ভূতাপীয় শক্তি কাকে বলছে? মাটির তলা, মাটির তলায় এখনো কি আছে, গরম থাকে চাপের কারণে। মাটির যে তলা গভীর, সেখানে এখনো কি হয়, তাপ রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে শিলা অত্যন্ত তাপ বলতে পরিমাণ বলে দিয়েছে 6,000 ডিগ্রি সেলসিয়াস গলিত অবস্থায় থাকে। শিলার তেজস্ক্রিয় বিকিরণের থেকে তাপ সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত এই গরম লাভার থেকে উৎপন্ন তাপ শক্তিকে ভূতাপীয় শক্তি বলা হয়ে থাকে। এই ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, একদম সহজ ভাষায় লেখা রয়েছে। বায়োমাস বা জীবভর শক্তির ব্যবহার। বায়োমাস বা জীবভর শক্তিটা কি? বায়োমাস বা জীবভর শক্তি কি? তো বায়োমাস বলতে কি বোঝাচ্ছে? বায়ো বলতে জীব, মাস মানে ভর, ঠিক আছে, তো একসঙ্গে হচ্ছে জীবভর শক্তির ব্যবহার। কি বলছে তাহলে এখানে? বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর। ঠিক আছে, কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর। জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে অবস্থান করে। জীবভরের মধ্যে সৌরশক্তি কি হচ্ছে? রাসায়নিক শক্তি রূপে। রাসায়নিক পদার্থ মানে জীবেরা তো রাসায়নিক উপাদান নিয়েই তৈরি। প্রত্যেক জীবের মধ্যে কি রয়েছে? রাসায়নিক উপাদান, রাসায়নিক পদার্থ প্রত্যেক জীবের মধ্যে রয়েছে, সে এককোষী হোক আর বহুকোষী হোক না কেন। তো রাসায়নিক শক্তিরূপে অবস্থান করে উদ্ভিজ্জ জীবভর, যেমন কাঠ, পাতা, ডালপালা, আগাছা ইত্যাদি, এবং প্রাণীজ জীবভর যেমন মৃত প্রাণীদেহ। ঠিক আছে, গাছের মধ্যে রয়েছে উদ্ভিজ্জ, গাছের মধ্যে রয়েছে কাঠ, পাতা, ডালপালা, আগাছা। আর প্রাণীদের মধ্যে রয়েছে মৃত প্রাণীদেহ, প্রাণীর মলমূত্র, যাকে আমরা গোবর বলি। উদ্ভিজ্জ জীবভরকে সরাসরি জ্বালিয়ে অথবা কাঠ কয়লায় পরিণত করার পর তা জ্বালিয়ে আমরা তাপশক্তি পেয়ে থাকি। ঠিক আছে, এর সহজ ভাষায় লেখা রয়েছে, যেমন গোবর থেকে ঘুঁটে হয়, সেই ঘুঁটে আমরা পুড়াই, ঘুঁটে পুড়িয়ে সেখান থেকে বা সেটাকে জ্বালানি রূপে জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি। এই তাপশক্তির সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। নেক্সট বলছে বায়োগ্যাসের ব্যবহার। বায়োগ্যাস কি? শিল্পজাত গার্হস্থ্য এবং কৃষিজাত জৈব। শিল্পজাত গার্হস্থ্য মানে শিল্প থেকে পাওয়া যাচ্ছে। গার্হস্থ্য মানে বাড়ি থেকে যেসব আবর্জনা নোংরা পাওয়া যাচ্ছে, বা কৃষিজাত জৈব আবর্জনা, কৃষি থেকে বা কৃষিক্ষেত্রে যে জৈব আবর্জনাগুলি রয়েছে, সেই জায়গার আবর্জনাকে ডাইজেস্টারের মাধ্যমে, একটা মেশিন ডাইজেস্টার বলে সবগুলোকে দিয়ে একসঙ্গে মেশানো আর কি, আর কিছুই না, মিক্স করা, যেটাকে ডাইজেস্টার বলা হয়। বায়ুর অনুপস্থিতিতে, অর্থাৎ বায়ু একদমই থাকবে না। তো বায়ু ছাড়া এক প্রকারের ব্যাকটেরিয়ার সাহায্যে, অর্থাৎ যে ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। তাহলে এটা অবশ্যই লাইনটা মনে রাখবে, যে এই বায়োগ্যাসে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে কোন গ্যাস উৎপাদন করা হয়। তাহলে বায়োগ্যাসের সাহায্যে ওই বায়োগ্যাসে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। আর এই মিথেন গ্যাস উৎপাদন করতে গেলে এক প্রকারের ব্যাকটেরিয়ার দরকার, যাকে বলা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলা হয়। এই পদ্ধতিতে প্রায় 80% মিথেন থাকে, অর্থাৎ যে গ্যাস রয়েছে সেই গ্যাসে শুধুমাত্র মিথেন থাকে না, তবে 80% মতো মিথেন থাকে, যার সঙ্গে CH4, এবং বাকি থাকে 20% CO2 বা কার্বন ডাই অক্সাইড। বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহার বা সরাসরি ব্যবহৃত হয়ে থাকে। তো কি বলছে, তাহলে রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে সরাসরি ব্যবহৃত হয়। এছাড়া বায়োগ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ গৃহস্থালির, অর্থাৎ বাড়ির বিভিন্ন কাজেও ব্যবহৃত হয়ে থাকে বা ব্যবহার হয়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। কি বলছে এখানে?
ভারতে প্রতি বছর প্রায় 5 বিলিয়ন, 1 বিলিয়ন মানে কত, 100 কোটি, ঠিক আছে। তাহলে বলছে যে ভারতবর্ষ প্রতি বছর 5 বিলিয়ন টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। তাহলে ভাবা যাচ্ছে বিলিয়ন মানেই তো 100 কোটি। বর্তমানে এই সমস্ত আবর্জনাকে বিশেষ প্রকোষ্ঠে দহন করে অর্থাৎ পুড়িয়ে উৎপন্ন তাপশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। বায়োফুয়েলের ব্যবহার কি বলেছে এখানে, জীবদেহে উপস্থিত কঠিন বর্জ্য জীবদেহে উপস্থিত কঠিন বর্জ্য কঠিন কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত এবং রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত জ্বালানি হলো বায়োফুয়েল। যেমন কি বায়োডিজেল, বায়োইথানল, বায়োইথার ইত্যাদি। বর্তমানে পেট্রোল পেট্রোলকে গ্যাসোলিনও বলা হয়, সঙ্গে সর্বাধিক 10% ইথানল মিশিয়ে গ্যাসোহল উৎপাদন করা হয়। মনে রাখবে কত পার্সেন্ট ইথানল মেশানো হচ্ছে, 10%। এরকমই ছোট ছোট করে প্রশ্ন দেবে তোমাকে। গ্যাসোহল উৎপাদন করতে গেলে কি মেশাতে হয়, কত পার্সেন্ট মেশাতে হয়, কার সাথে মেশাতে হয়, এ সকল কিছু, ঠিক আছে। তাহলে গ্যাসোহল উৎপাদন করা হয়েছে যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে কম দূষণ হয়ে থাকে। লাস্ট টপিক রয়েছে কয়লা খনির মিথেন। সেটা কি, যেটাকে আমরা কোল বেড মিথেনও বলা হয়ে থাকে। কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস, যার সংকেত হচ্ছে CH4, আহরণ করার জন্য ভূগর্ভের যে কয়লা অর্থাৎ মাটির নিচে যে কয়লা রয়েছে, সেই কয়লা খনির 100 থেকে 150 মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত, মানে একটা লোহার পরিবেষ্টিত বা লোহা দিয়ে ঘেরা একটি কূপ খনন করা হয়। একটা কূপ বা কুয়ার মতো বা একটা গর্ত খনন করা হয়। এই কূপের দুটি নির্গমন পথ থাকে, মানে বেরোনোর পথ থেকে। প্রথমে কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয়, ফলে কয়লার কি হয়, ফলে ফলে কি হচ্ছে, কয়লার অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয় এবং কূপের নির্গমন পথের মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে অর্থাৎ জল ভূপৃষ্ঠে উঠে আসে। এরপর মিথেন গ্যাস কম্প্রেসর, মানে একটা জায়গা থেকে যেখানে এই মিথেন গ্যাসগুলোকে আহ, সঞ্চয় করা হয়, সেটা কম্প্রেসর স্টেশন বলা হয়ে থাকে, সেখানে পাঠানো হয় এবং পরে প্রাকৃতিক গ্যাস লাইনে সরবরাহ করা হয়। নির্গত জল পুনরায় কূপে পাঠানো হয়। মিথেন হাইড্রেট বলে নতুন একটা গঠন, যে মিথেন হাইড্রেট, যার সংকেত মনে রাখতে হবে 4CH4 আর 23, অর্থাৎ 23 অণু জল, 4 অণু মিথেন, 23 অণু জল। এই সংকেতটাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট। সংকেত বিশিষ্ট বরফের মতো দেখতে বরফের মতো একটি সাদা কেলাসাকার, অর্থাৎ একটা শক্ত গঠন, কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে কেবল। এই মিথেন হাইড্রেটকে আগুনে বরফ, অর্থাৎ বরফের মতো কিন্তু আগুন ধরালে আগুন ধরে, ওই জন্য এর নাম পড়ে গেছে আগুনে বরফ বা ফায়ার আইস। ঠান্ডা, বরফের মতো কিন্তু আগুন ধরে। 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে শিলাস্তরের নিচে, অর্থাৎ যে পাথর রয়েছে, শিলা রয়েছে, তার নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। মিথেন সংগ্রহ করতে কি দরকার, CO2 গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে CO2 মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে, অর্থাৎ তার জায়গায় দখল করে। প্রতিস্থাপিত মানে হচ্ছে কারো জায়গায় দখল করা। কারণ CO2 এবং H2O অণুর মধ্যে বন্ধন CH4 ও H2O অণুর মধ্যে বন্ধনের তুলনায় বেশি শক্তিশালী বলে তারা জায়গা দখল করতে পারে, ঠিক আছে। তো এই গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, পরিবেশের জন্য ভাবনা, পুরো চ্যাপ্টার কমপ্লিট। এবার তোমরা 1 মার্কের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, সলভ করে দিচ্ছি আমি। তো বলছে কি, দেখো নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। তাহলে সেটা কি হবে, কে শোষণ করে, সেটা হচ্ছে মিথেন। আরও রয়েছে অনেকগুলা, যেমন এবারের যে পরীক্ষায় প্রথম প্রশ্নই এসেছে এটা, বা বিভিন্ন জায়গার প্রশ্ন সেম, তবে দাগ নম্বরটা একটু আলাদা হয় বা ছিল। সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছে এবার যে গ্রিন হাউস গ্যাস কোনটি,
সেখানে কোনো মিথেনের নাম নেই, সিএফসি নেই, কার্বন ডাই অক্সাইডও নেই, আছে জলীয় বাষ্প। ঠিক আছে? তো সেখানে কিন্তু জলীয় বাষ্প হবে এক প্রকারের গ্রিন হাউস গ্যাস। এখানে অবলোহিত রশ্মি শোষণ করে, মনে রাখবে, মিথেন। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সেম প্রশ্ন এসছে। তবে এই দুটো অপশন ছিল না, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, আর জলীয় বাষ্প। তাহলে নয় সেটা আমরা কি বলবো? তাহলে এখানে উত্তর হবে আমাদের অক্সিজেন। জলীয় বাষ্পও কিন্তু এক প্রকারের গ্রিন হাউস গ্যাসের মধ্যে রাখা হয়েছে। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? ওজোন ক্ষয়ে সহায়তা করছে কে? কার্বন ডাইঅক্সাইড, আর্গন, সিএফসি নাকি হিলিয়াম? তাহলে অবশ্যই হবে কে? সিএফসি। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো কে করে না? সরাসরি কে সহায়তা করছে না? তো আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে পাইনি, তো আমরা কার্বন ডাইঅক্সাইডকে ধরে রাখতে পারি। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এখনই পড়লাম। তো বায়োগ্যাসের প্রধান উপাদান হয়ে যাচ্ছে মিথেন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কোনটি জীবাশ্ম জ্বালানি নয় সেটা কি বলবো আমরা? কয়লা, ডিজেল, সৌরশক্তি নাকি পেট্রোল? তাহলে আমাদের সৌরশক্তি হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, বাকিগুলো তিনটেই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী কে? তাহলে বেশি দায়ী কে? কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই। নেক্সট বলছে শূন্যস্থান পূরণে বায়ুর ড্যাশ স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে। তাহলে অবশ্যই কি হবে? তো ওটা স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের অর্থাৎ ফাঁকা রয়েছে শূন্যস্থান স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? তাহলে হয়ে যাবে 1 নম্বর স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। কোন রশ্মির? সেটা হয়ে যাবে অতিবেগুনি রশ্মি। ঠিক আছে? মিথেন হাইড্রেটের সংকেত হলো, তো একটু আগে পড়লাম মিথেন হাইড্রেটের সংকেত 4CH4 23H2O। তাহলে বাকি এক মার্কগুলো তোমরা সলভ করবে। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে গ্যাসের আচরণ নামক চ্যাপ্টারে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসগুলিকে শেয়ার করবে, এবং আশা রাখছি তোমরা শেয়ার করবে।